সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতামূলক ফোন ইন লাইভ টক শোতে। এই অনুষ্ঠানটি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক এবং রেডিও সাগরদ্বীপের একটি যৌথ প্রযোজনা। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়। মূল আলোচনায় যাবার আগে প্রথমে জানিয়ে দিচ্ছি, আজ 10 মার্চ 2025 জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে এবারের প্রতিপাদ্য দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি। প্রিয় শ্রোতা, ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব নয়, তবে সময় উপযোগী পদক্ষেপ, সঠিক ও সুদূর প্রসারী পরিকল্পনা ও পর্যাপ্ত পরিমাণ উদ্ধার সামগ্রী, প্রচুর পরিমাণে প্রশিক্ষিত জনবল হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর ও জানমাল রক্ষার উপায়। শ্রোতা, ইতিমধ্যেই বলেছি আমাদের আজকের বিষয় হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। আলোচনার বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের SMS ও ফোন করতে পারেন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি আপনাদের কথা বন্ধু পাপিয়া সুলতানা। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন রাসেল উদ্দিন, সিপিপি ইউনিয়ন লিডার নলছিরা, এবং মোহাম্মদ এনামুল হক, সিপিপি ইউনিয়ন লিডার চরকিং। সম্মানিত অতিথিবৃন্দ, রেডিও সাগরদ্বীপের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাপিয়া, আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যে কোনো দুর্যোগে যদি আগেভাগে সতর্কবার্তা পাওয়া নিশ্চিত করা যায়, তবে দুর্যোগের ক্ষয়ক্ষতির মাত্রা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের কাছে ফিরে যাচ্ছি। প্রথমেই সম্মানিত অতিথি রাসেল উদ্দিন, সিপিপি ইউনিয়ন লিডার নলছিরা, আপনার কাছে জানতে চাচ্ছি, দেশে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কি করণীয় হতে পারে? ধন্যবাদ পাপিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। যথাযথ পরিচর্যার অভাবে দেশের অধিকাংশ নদ নদী আজ শুকিয়ে তা ক্রমেই মরুভূমিতে পরিণত হচ্ছে। নদ নদী ভরাট করে অধিক লোভে ইমারত নির্মাণ করা হচ্ছে। কারণে বৃক্ষ নিধন করে একের পর এক বন উজাড় করা হচ্ছে। এরই সঙ্গে আবার যুক্ত হচ্ছে দেশের পরিকল্পিত অধিক জনসংখ্যা, ব্যাপক দারিদ্রতা, অজ্ঞতা, অশিক্ষা, অপরিকল্পিত নগরায়ন, কৃষি জমিতে অত্যাধিক রাসায়নিক ও কীটনাশক সার ব্যবহারের প্রবণতা, শিল্প কারখানায় পরিশোধিত বর্জ্য নির্গমন, ভূগর্ভস্থ পানির অধিক ব্যবহার, সামাজিক অনগ্রসরতা সহ পরিবেশ বিষয়ে অধিক জনসচেতনতার অভাব এখানকার পরিবেশকে ক্রমাগত আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। ফলে দেশে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত পরিতাপের বিষয়। কিন্তু নিজেদের একটু সচেতনতা, সজাগ দৃষ্টি ও সদিচ্ছাই পারে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে। কেননা আমরা চাইলে অহেতুক বৃক্ষনিধন বন্ধ করে 16 কোটি মানুষ 16 কোটি গাছ লাগিয়ে গ্রিনহাউস এফেক্টের সর্বনাশা থাবা থেকে কিছুটা হলেও পারি নিজের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে। এক্ষেত্রে শুধু প্রয়োজন নিজেদের অধিক সদিচ্ছা। জি, ধন্যবাদ। আমি এবারে সম্মানিত অতিথি মোহাম্মদ এনামুল হক, সিপিপি ইউনিয়ন লিডার চরকিং, আপনার কাছে জানতে চাচ্ছি, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ফাফিয়া। প্রতি বছরেই তো আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়ে থাকে। বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় হয়, যেমন নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, বজ্রপাত, অগ্নিকাণ্ড। এগুলা থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। পাপিয়া, আমি একটু যোগ করতে চাই। প্রায় প্রতি বছরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প, ভূমি ও পাহাড় ধস, অগ্নিকাণ্ড,
নদী ভাঙ্গন ইত্যাদি এদেশের জনগণের জীবন জীবিকা, সহায় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ সহ পরিবেশের বিপুল ক্ষতি সাধন করছে। এতে রাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ কেবল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের খরচ হিসেবে ব্যয় করা হচ্ছে, যা উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। এক্ষেত্রে সরকার যদি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ঘটার আগেই প্রতিরোধে গুরুত্ব বুঝে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করলে অধিক সুফল পাওয়া যাবে। পরিবেশ বিপর্যয় ও দুর্যোগগত সমস্যা সামগ্রিকভাবে একটি দেশের জাতীয় সমস্যা। কাজেই এই সমস্যা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিশেষ আইনই যথেষ্ট নয়। এক্ষেত্রে যা দরকার তা হলো দেশের প্রতিটি মানুষের সঠিক চেতনাবোধ। দেশের প্রতিটি মানুষ যদি পরিবেশ বিপর্যয়ের সমস্যা সম্পর্কে সচেতন হন, তাহলে পরিবেশ বিপর্যয় ও যে কোনো রকমের দুর্যোগের কবল থেকে আমরা অতি সহজে নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে পারব। সম্মানিত অতিথিবৃন্দ, এরই মধ্যে আমাদের কাছে অনেকগুলো SMS এসেছে। আমরা এর মধ্য থেকে একটি SMS পড়ে শোনাচ্ছি। আপনাদের কাছে জানতে চেয়েছেন কোন কোন মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বেশি। সম্মানিত অতিথি, আপনারা যদি উত্তর দিতেন। ধন্যবাদ। এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বেশি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার যুক্তিসঙ্গত উত্তরের জন্য। আমাদেরকে প্রশ্ন করেছিলেন হালিমা নলছিড়া থেকে। হালিমা, আপনার উত্তর আপনি নিশ্চয় পেয়েছেন। আরও একটি SMS, যারা গর্ভবতী বা বৃদ্ধ তাদেরকে কিভাবে আশ্রয়কেন্দ্রে নেওয়া যাবে? বেলাল উদ্দিন মাইচরা থেকে তিনি জানতে চেয়েছেন। গর্ভবতী যারা আমাদের সুস্থ সবল স্বেচ্ছাসেবক আছেন তারা হাটেও নেওয়া যেতে পারে এবং অটো যারা বৃদ্ধ তাদেরকে অটো ভ্যান করে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, বেলাল উদ্দিন মাইচরা থেকে যিনি লিখেছেন, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন যে যারা বৃদ্ধ এবং গর্ভবতী মা রয়েছেন তাদেরকে আমরা চাইলে হাঁটিয়ে, যদি সম্ভব হয় হাঁটিয়ে নেওয়া যাবে বা ভ্যানে করেও নিয়ে যাওয়া যাবে আশ্রয়কেন্দ্রে, এবং তাদেরকে আগে থেকেই আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া ভালো। আমি মোহাম্মদ রাসেল উদ্দিন, সিপিপি টিম লিডার, আপনার কাছে জানতে চাচ্ছি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি কার্যক্রম সম্পর্কে সম্মানিত অতিথি আপনার কাছে জানতে চাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত বুলেটিন ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা উপকূলীয় জেলা, উপজেলা ও ইউনিয়ন কার্যালয়ে তাৎক্ষণিকভাবে প্রেরণ করা, জনসাধারণের মধ্যে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার করা, আবহাওয়ার বার্তা অনুযায়ী সংকেত পতাকা উত্তোলন করা, জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সচেতন করা, যেমন দুর্যোগকালীন সময় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা, মেগাফোন, হ্যান্ড সাইরেন, ফিএ সিস্টেম ইত্যাদির মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, সংকেত অনুযায়ী জনসাধারণকে আশ্রয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সহায়তা করা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা, উদ্ধার কার্যে সহায়তার প্রদান করা বা স্বেচ্ছাসেবকদের করণীয় সম্পর্কে আমি বলে দিচ্ছি। যেমন ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা, আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আশ্রয়কেন্দ্রে সার্বিক ব্যবস্থাপনা সহায়তা করা। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার তথ্যবহুল উত্তরের জন্য। প্রিয় শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আমাদের এই আয়োজনটি শুনতে পাচ্ছেন কমিউনিটি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর ফ্রিকোয়েন্সিতে। আর আপনারাও চাইলে আমাদের এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। আলোচনার বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের SMS ও ফোন করতে পারেন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। সম্মানিত অতিথি মোহাম্মদ এনামুল হক, সিপিপি ইউনিয়ন লিডার, চরকিং, আপনার কাছে জানতে চাচ্ছি হাতিয়া দ্বীপে কয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে? ধন্যবাদ। হাতিয়া কেন্দ্রে প্রায় 242টি আশ্রয়কেন্দ্র রয়েছে। 3600
স্বেচ্ছাসেবক আছি। জি ধন্যবাদ। জি আচ্ছা, সেখানে আপনারা বা আপনাদের টিমে যারা রয়েছেন তাদের কি ভূমিকা হতে পারে? ধন্যবাদ। আমাদের টিমের ভূমিকা হলো আশ্রয়কেন্দ্রে যখন লোকজন আশ্রয়কেন্দ্রে এসে যায় তখন আমাদের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব হলো এরা সর্বরকমের সহযোগিতা করা, যেমন আলো প্রদান করা, পানি সরবরাহ করা, বিভিন্ন আসবাবপত্র খাদ্যদ্রব্য সরবরাহ করা। আচ্ছা, আমি একটু যোগ করি। জি এখানে যখন আশ্রয়কেন্দ্রে অনেক মানুষজন, বৃদ্ধ, তারপরে নারী পুরুষ শিশু সহ আসে, তাদেরকে মলমূত্র ত্যাগের জন্য ব্যবস্থা করে দেয়া, তারপরে শুকনো খাবার পরিবেশন করা এবং বৃদ্ধদেরকে রাখার জন্য আলাদা জায়গা রুম ব্যবস্থা করে দেওয়া, এটা হলো আমাদের কাজ। জি, গর্ভবতী যদি কোনো মা থাকে সেক্ষেত্রে আপনারা কি করেন? গর্ভবতী মা থাকলে তাকে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করা, জি যদি সম্ভব হয় উঁচু জায়গা বা নরম বিছনা করে দেওয়া। জি। আপনারা বলেছেন যে সেখানে আপনারা খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকেন, সেই খাদ্য সামগ্রীগুলা আপনারা কোথা থেকে পান? সেই খাদ্যদ্রব্যগুলো আমরা ইউনিয়ন পরিষদ থেকে পাই। জি ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথি, আপনাদের কাছে আমাদের একজন শ্রোতা নিশু সাগরিয়া থেকে তিনি জানতে চেয়েছেন কত নম্বর সতর্ক সংকেতে কয়টি পতাকা উত্তোলন করতে হয়? ধন্যবাদ। আমাদের 1 থেকে 4 নাম্বার সংকেতে একটি পতাকা এবং 5 থেকে 7 নাম্বার সংকেতে 2টি পতাকা এবং 8 থেকে 10 নাম্বার সংকেতে 3টি পতাকা। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের অনুমতি পেলে আমি আমাদের ফোন কলটি রিসিভ করতে পারি। ধন্যবাদ, রিসিভ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। আপনাদের যে অনুষ্ঠানটা শুনছি খুব ভালো লাগছে, কিন্তু সম্মানিত আলোচকদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, কালবৈশাখী ঝড় কখন হয়? জি সম্মানিত শ্রোতা, আপনার উত্তর আপনি পাবেন, আপনি আমাদের অনুষ্ঠানটি শুনতে থাকুন। ধন্যবাদ। এপ্রিল এবং মে মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। জি সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি রাসেল উদ্দিন, সিপিপি টিম লিডার, আপনার কাছে জানতে চাচ্ছি হাতিয়া দ্বীপবাসীদের উদ্দেশ্যে দুর্যোগে আগাম প্রস্তুতি হিসেবে আপনার কি পরামর্শ রয়েছে? বাংলাদেশে মূলত এপ্রিল মে এবং অক্টোবর নভেম্বর মাসে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল, জলোচ্ছ্বাস ও ভূমিধস ঘটে। ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথ অনুযায়ী বন্দরগুলোতে জারি করা হয় বিপদ সংকেত। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়। আতঙ্কিত না হয়ে ঘূর্ণিঝড়ের আগে পরে এবং ঘূর্ণিঝড় আঘাত হানার সময় কিছু কাজ করা এবং কিছু বর্জন করা উচিত। জরুরি সরঞ্জাম সংগ্রহ, পানি, শুকনো খাবার, ওষুধ, ব্যাটারি চার্জ করা টর্চলাইট, মোমবাতি, রেডিও এবং প্রয়োজনীয় নথিপত্র একটি ব্যাগে রাখুন। মোবাইলের ব্যাটারি পূর্ণ চার্জ করে রাখুন। জি। ঘূর্ণিঝড় আঘাত হানার সময় উপকূলের কিছু এলাকা স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে নিচু এলাকায় ফাঁকা দালানে থেকেও কিছু ঘটতে পারে। সুতরাং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে দেরি না করে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া উচিত। জি। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় টর্চলাইট, দিয়াশলাই, মোমবাতি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সঙ্গে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জি। শিশুদের জন্য খাবার, একটু ভারী পোশাক সঙ্গে রাখা উচিত। উপকূলীয় এলাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার ক্ষেত্রে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু ও গর্ভবতী নারীদের আগে পাঠাতে হবে। জি। যথাসম্ভব ঘূর্ণিঝড়ের অবস্থান জানার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে মোবাইলে ডাটা কালেকশন নিশ্চিত করে নেওয়া ভালো।
জি নিজের ব্যক্তিগত জরুরি কাগজপত্র সহ হয় সঙ্গে রাখুন, নয়তো কোনো নিরাপদ স্থানে রেখে আশ্রয়কেন্দ্রে যান। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। তবে এরই মধ্যে আমাদের কাছে আরও অনেকগুলো SMS এসেছে। একজন শ্রোতা তমা, তিনি নিঝুম দ্বীপ থেকে জানতে চেয়েছেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ, কখন কখন বজ্রপাত হয়? ধন্যবাদ। মার্চ থেকে মে এবং জুন থেকে সেপ্টেম্বর মাসে বজ্রপাত বেশি হয়ে থাকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সকলের উচিত দুর্যোগকালীন দুর্গতদের বাঁচাতে কাজ না করে পূর্ব প্রস্তুতিমূলক তাদের বসত ভিটা, ঘরবাড়ি, জমিজমা রক্ষার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। প্রাকৃতিক বিপর্যয়ের মতো এমন নিঃশব্দ শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার তথা এদেশের প্রতিটি জনগণের ভেতর সেই চেতনাবোধ ও অধিক সদিচ্ছা জাগ্রত হোক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি পাপিয়া সুলতানা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM হাতিয়া থেকে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটির গ্রন্থনা ও সম্পাদনায় পাপিয়া সুলতানা, সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক প্রচারিত হল রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে। শুভ বিদায়।